আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। বিশ্বের সব মানবিক আহ্বানকে উপেক্ষা করে গাজার সর্বদক্ষিণের শহর রাফায় স্থল অভিযান শুরু করেছিল ইসরায়েল। অভিযানের মাত্র ১৩ দিনের মাথায় ভয়াবহ অভিজ্ঞতার স্বাদ পেল দখলদার বাহিনী। হামাসের যোদ্ধাদের হাতে একদিনেই নিশ্চিহ্ন হয়ে গেছে অন্তত ২০ ইসরায়েলি সেনা। ইসলামিক জিহাদের হাতেও মারা পড়েছে বহু সেনা। ফিলিস্তিনি সংগঠনগুলোর পাশাপাশি ইসরায়েলে বৃহত্তম সিরিজ অভিযান চালিয়েছে হিজবুল্লাহ। গাজা হামলার লক্ষ্য থেকে যোজন যোজন দূরে থাকা নেতানিয়াহু বাহিনী যখন বিপর্যস্ত, তখন যুদ্ধনীতি নিয়ে গভীর বিবাদে জড়িয়েছে দেশটির মন্ত্রিসভা। আল মায়াদিনের খবরে বলা হয়, শনিবার যুদ্ধের ২২৫তম দিনে গাজার জাবালিয়া এবং পূর্ব রাফায় প্রচণ্ড লড়াই হয়েছে। হামাসের আল কাসাম ব্রিগেডস ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে জাবালিয়া শরণার্থী শিবির এবং রাফায় সিরিজ অভিযান পরিচালনা করেছে। এদিন জাবালিয়া ক্যাম্পের ওপর দিয়ে উড়ে যাওয়া একটি অ্যাপাচে হেলিকপ্টার লক্ষ্য করে SAM-7 অ্যান্টি এয়ার মিসাইল ছুড়েছেন তাদের যোদ্ধারা। এক বিবৃতিতে আল কাসাম জানিয়েছে, পূর্ব রাফার আল তানুরে ১৫ ইসরায়েলি সেনাকে সফলভাবে নির্মূল করেছেন তারা। সেখানে উল্লেখযোগ্য সংখ্যক সেনার অবস্থান নেওয়া একটি বাড়িতে মেশিনগান এবং গ্রেনেডের মাধ্যমে ঝটিকা অভিযান চালান তাদের যোদ্ধারা। চূড়ান্ত পর্যায়ে বাড়িটিতে অ্যান্টি পার্সোনাল ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হলে ওই ১৫ সেনা নিহত হন। কাসামের বিবৃতিতে জানানো হয়, একটি ইসরায়েলি পদাতিক ইউনিটকে প্রলুব্ধ করে রাফার পূর্বে আল তাবাইন মসজিদের পাশে এনে অ্যান্টি পার্সোনাল ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হলে এতে আরও ৫ সেনা নিহত হন। এই ঘটনায় আরও কয়েকজন সেনা গুরুতর আহত হন। বিবৃতি অনুযায়ী, শহরের পূর্বে সিমেট্রির পাশে আল ইয়াসিন শেলের মাধ্যমে একটি মার্কাবা ট্যাঙ্ক এবং একটি এপিসিকে আঘাত করেন তাদের যোদ্ধারা। হারুন মসজিদের পূর্বে শাওয়াজ হাই এক্সপ্লোজিভ ডিভাইসের মাধ্যমে একটি D9 বুলডোজারকেও আঘাত করা হয়। আল কাসাম বলেছে, জাবালিয়ায় আল ইয়াসিনের মাধ্যমে তারা একটি মার্কাবা ট্যাঙ্ক ধ্বংস করেছেন এবং একই মডেলের ২টি ট্যাঙ্কে আঘাত করেছেন। সেখানে অ্যান্টি ট্যাঙ্ক আইইডির মাধ্যমে একটি এপিসিকেও আঘাত করা হয়। একই এলাকায় কাসামের যোদ্ধারা ইসরায়েলের একটি বিশেষ বাহিনীকে বুবি ফাঁদযুক্ত একটি টানেলে আসতে প্রলুব্ধ করে তাদের ওপর টিজিবি শেল নিক্ষেপ করেন। তাছাড়া প্রতিরোধ গ্রুপটি জানিয়েছে, জাবালিয়ার পূর্বে স্থাপিত ইসরায়েলের একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে হেভি ক্যালিবারের মর্টার শেলের মাধ্যমে আঘাত এনেছেন তারা। ইসলামিক জিহাদ আন্দোলনের আল কুদস ব্রিগেডস জানিয়েছে, রাফা এবং জাবালিয়ায় তাদের যোদ্ধারাও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রচণ্ড লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। শনিবার আল তানুরে পূর্ব রাফা ডিরেকশন থেকে হানা দেওয়া একটি ইসরায়েলি বাহিনীর ওপর হেভি ক্যালিবার মর্টার শেলের ব্যারেজ নিক্ষেপ করেন তারা। তাছাড়া গাজা সিটির দক্ষিণ পূর্বে আল জায়তুনে সপ্তাহের শুরুতে সেখানে অভিযানের সমাপ্তি ঘোষণা করেছিল ইসরায়েল। সেখানে দখলদার সেনা দল এবং তাদের গাড়িগুলোকে লক্ষ্য করে একটি মাইনফিল্ডের বিস্ফোরণ ঘটান কুদসের যোদ্ধারা। এই প্রতিরোধ গ্রুপের প্রকাশ করা ফুটেজে দেখা গেছে, এই হামলায় গাজায় নিক্ষেপ করা অবিস্ফোরিত ইসরায়েলি বোমাসহ বেশ কিছু সংখ্যক উচ্চ ক্ষমতাসম্পন্ন এক্সপ্লোজিভ ডিভাইস ব্যবহার করেছেন তারা। ভিডিওতে দেখা যায়, হামলার ছক অনুযায়ী যোদ্ধারা পরিকল্পিত স্থানগুলোতে বিস্ফোরকগুলোকে পুঁতে রাখছেন। ওই মাইনফিল্ডের দিকে ইসরায়েলি বাহিনী অগ্রসর হলে প্রতিরোধ যোদ্ধারা ডিভাইসগুলোর বিস্ফোরণ ঘটান। এরপর ধ্বংসপ্রাপ্ত সামরিক যান এবং ট্যাঙ্কগুলোর দৃশ্য দেখানো হয়। শনিবার আল কুদস ইসরায়েলের আশকেলন এবং বীরশেবায় রকেটের একটি ব্যারেজও নিক্ষেপ করে। এক বিরল ঘোষণায় গ্রুপটি মিলিটারি ইউনিট 65 নামে সাইবার অভিযানের জন্য বিশেষায়িত তাদের ইউনিটকে পরিচয় করিয়ে দিয়েছে। ঘোষণায় অপারেশন আল আকসা ফ্লাডে তাদের কার্যক্রমও তুলে ধরা হয়। রোববার সকালে কুদসের এক বিবৃতিতে বলা হয়, তারা আল কাসামের সঙ্গে যৌথভাবে জাবালিয়ার পূর্বে ইসরায়েলি সেনা অবস্থানে বোমা হামলা চালিয়েছেন। আল তারিনি স্ট্রিটে সেনাদের বিরুদ্ধে প্রচণ্ড লড়াইয়ের কথাও জানিয়েছেন তারা। এই দুই ফ্রন্টে কয়েকজন ইসরায়েলি সেনা নিহত এবং আহত হন বলে বিবৃতিতে জানানো হয়েছে। কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, রোববার সকালে আল কুদসের যোদ্ধারা জাবালিয়ার তামরা স্টেশনে আইইডির বিস্ফোরণ ঘটিয়ে একটি মার্কাবা 4 ট্যাঙ্ক ধ্বংস করেন। এ সময় তাদের যোদ্ধারা আল তারাঞ্জ স্ট্রিটে পদাতিক সেনাদের ওপর স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে তীব্র লড়াইয়ে লিপ্ত হন। সেখানেও ইসরায়েলি সেনারা নিহত এবং আহত হন বলে জানায় আল কুদস। তাছাড়া রোববার সকালে উত্তর গাজা থেকে ইসরায়েলি বসতিগুলোতে বিপুল পরিমাণ রকেট নিক্ষেপ করা হয়।
ড্রোন হামলার খবরও দিয়েছে কিছু গণমাধ্যম। এদিকে আল আকসা মার্টার্স ব্রিগেডস, মার্টার জিহাদ জিব্রিল ব্রিগেডস এবং মার্টার আবু আলী মোস্তফা ব্রিগেডস জাবালিয়া ক্যাম্পে ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, নেতজারিম করিডোরের কমান্ড সেন্টার এবং মধ্য গাজার ইসরায়েলি সামরিক অবস্থানে হেভি ক্যালিবারের মর্টার হামলার কথা জানিয়েছে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, শনিবার উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং সেনা অবস্থানে ১ ডজন হামলা চালিয়েছেন তারা। সকাল 9:45টায় শুরু হওয়া হামলা চলে সন্ধ্যা 6:50 পর্যন্ত। এদিন তারা বিরাতে মিলিটারি ব্যারাকের কাছে ইসরায়েলি সেনাদের জটলায় রকেটের মাধ্যমে আঘাত করেন। ওয়ান ওয়ে ড্রোন দিয়ে ইসরায়েলি সেনাদের অবস্থান করা রামিম ব্যারাকের একটি কক্ষে হামলা চালান। ড্রোনটি ওই রুমে সরাসরি আঘাত হানে। এরপর আল রামথার নজরদারি হার্ডওয়্যার এবং রাস আল নাকুরা সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা করেন তারা। এরপর তারা আর্টিলারি শেল দিয়ে লিমান ব্যাটালিয়নের কমান্ড সেন্টারে আঘাত হানেন এবং যথাযথ অস্ত্র দিয়ে রাহেব ঘাঁটির গোয়েন্দা যন্ত্রপাতি ধ্বংস করেন। এদিন ওয়ান ওয়ে ড্রোনের মাধ্যমে বাগদাদি ঘাঁটির সেনা সমাবেশেও আঘাত হানে হিজবুল্লাহ। বিকেলে হাদাব ইয়ারুন ঘাঁটিতে ইসরায়েলের নতুন নজরদারি যন্ত্রপাতি ধ্বংস করেন তারা। এ সময় সুমাকা, রাহেব, বিরানিত এবং বাগদাদের সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়। তাদের প্রিসিশন অস্ত্রগুলো সব লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত করেছে বলে জানায় হিজবুল্লাহ। ইরনার খবরে বলা হয়, ফিলিস্তিনিদের সমর্থনে রোববার সকালে ইসরায়েলের এইলাত বন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রায় প্রতিদিনই ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন তারা। হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু ওবায়দা শনিবার বলেছেন, ইচ্ছাকৃতভাবে হত্যা করা নিজেদের নাগরিকদের দেহাবশেষের সন্ধানে যেসব সেনাকে গাজার গলিতে পাঠানো হচ্ছে, কফিনে করেই তাদের প্রত্যাবর্তন হবে। টেলিগ্রামে এক সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি বলেন, বন্দি বিনিময় প্রক্রিয়ায় মনোযোগ না দিয়ে বন্দীদের লাশ এবং দেহাবশেষ খুঁজতে যেসব সেনাকে পাঠানো হচ্ছে, নেতানিয়াহু চান তারা লাশ হয়েই ফিরে যাক। চুক্তি নিয়ে নেতানিয়াহুর ভূমিকা ব্যাখ্যা করে তিনি বলেন, নেতানিয়াহু রাজনৈতিক এবং ব্যক্তিগত স্বার্থের কারণে চুক্তি হচ্ছে না। গত সপ্তাহে আবু ওবায়দা বলেছিলেন, 1 মাস আগে ইসরায়েলি হামলায় আহত এক ইসরায়েলি ব্রিটিশ বন্দী মারা গেছেন। গত সোমবার তিনি জানান, হামলার কারণে এক ইসরায়েলি মার্কিন সহ একদল বন্দীর দেখভালের দায়িত্বে থাকা হামাসের একটি গ্রুপের সঙ্গে তারা যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন। প্রেস টিভি জানিয়েছে, গাজায় ভয়াবহ গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী মার্কিন ও ইসরায়েলি দূতাবাস ঘেরাও করার আহ্বান জানিয়েছেন হামাসের শীর্ষস্থানীয় নেতা খালেদ মিশেল। তিনি শনিবার রাতে তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিন বিষয়ক এক সম্মেলনে বলেন, সর্বাত্মক মার্কিন সহযোগিতা নিয়ে গাজায় ভয়াবহ অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। খালেদ মিশেল বলেন, গাজার ফিলিস্তিনি জনগণ যেমন আগ্রাসনের মুখে অটল ও অবিচল রয়েছে, তেমনি প্রতিরোধ যোদ্ধারাও ক্লান্তিহীনভাবে আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। কাজেই বিশ্বব্যাপী গাজার সমর্থকদের ক্লান্ত হলে চলবে না। তিনি বলেন, আমরা বিশ্বব্যাপী মার্কিন ও ইসরায়েলি দূতাবাসগুলো ঘেরাও করে গাজা গণহত্যার প্রতিবাদ জানানোর জন্য মুসলিম উম্মার প্রতি আহ্বান জানাচ্ছে। ফিলিস্তিনি যোদ্ধারা গাজা যুদ্ধে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছেন বলে জানান খালেদ মিশেল। বিবিসির খবরে বলা হয়, যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে পরিকল্পনা ইস্যুতে পদত্যাগের হুমকি দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্টজ। শনিবার টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে 8 জুনের মধ্যে এই সংক্রান্ত 6 দফা কর্মপরিকল্পনা চূড়ান্ত করার দাবি জানিয়ে আলটিমেটাম দেন তিনি। গান্টজের এই পরিকল্পনায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি ও গাজার নিরস্ত্রীকরণের পাশাপাশি উপত্যকার বেসামরিক বিষয়গুলো দেখভালের জন্য একটি আন্তর্জাতিক জোট গঠনের কথা বলা হয়েছে। এই জোটে যুক্তরাষ্ট্র, ইউরোপ, আরব বিশ্ব এবং ফিলিস্তিনের প্রতিনিধিত্ব থাকবে। খবরে বলা হয়, যুদ্ধের 8 মাসে দেওয়া এই আলটিমেটামের মাধ্যমে গাজার লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ ইসরায়েলি সরকারে গভীর বিভাজন স্পষ্ট হয়েছে। গান্টজ বলেন, যদি আপনি জাতীয় স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দেন, তাহলে আপনি আমাদেরকে এই সংগ্রামে অংশীদার হিসেবে পাবেন। কিন্তু যদি উগ্রপন্থা বেছে নেন এবং পুরো জাতিকে সর্বনাশের দিকে নিয়ে যান, তাহলে আমরা সরকার ছাড়তে বাধ্য হব। 7 অক্টোবর ইসরায়েলি হামাসের অভিযানের পরদিনই বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক সেনাপ্রধান বেনি গান্টজ ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তকে নিয়ে এই যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠিত হয়। কিন্তু যুদ্ধোত্তর গাজার শাসনভার কে নেবে বা গাজার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে কোনো পরিকল্পনা দিতে পারেননি নেতানিয়াহু। এর আগে ইয়োভ গালান্ত নেতানিয়াহুর সমালোচনা করে বক্তব্য দিয়েছেন।
তিনি নেতানিয়াহুকে জনসম্মুখে বলার আহ্বান জানিয়েছেন যে গাজার বেসামরিক ও সামরিক শাসন ক্ষমতা নেওয়ার কোনো পরিকল্পনা ইসরায়েলের নেই। গালান্তের এমন মন্তব্যের পরপরই পদত্যাগের হুমকি দিলেন গান্টজ। গালান্ত এবং গান্টজ উভয়ের মতে গাজায় সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখলে ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে। এদিকে মন্ত্রী ইতামার বেন গাভির এবং বেজালেল স্ট্রোমিচের মতো শাসক জোটের কট্টর ডানপন্থী সদস্যরা বিশ্বাস করেন হামাসকে পরাজিত করতে অব্যাহত নিয়ন্ত্রণ প্রয়োজন। এদিকে গান্টজের বিবৃতির আগে বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এই সরকারকে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সরকার আখ্যা দিয়ে অবিলম্বে নেতানিয়াহুকে পদত্যাগ করার আহ্বান জানান। তিনি বলেন, গান্টজের উচিত নেতানিয়াহুকে ক্ষমতায় থাকতে সহায়তা না করা, অবিলম্বে সরকার ত্যাগ করা এবং নির্বাচনের আহ্বান জানানো। মিডল ইস্ট মনিটর জানিয়েছে, মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। কট্টর ডানপন্থী বেন গাভিরের বক্তব্য চলাকালে বৈঠক ছেড়ে বেরিয়ে যান প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ত। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান শনিবার জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকে বেন গাভির ও নেতানিয়াহুর মধ্যে তীব্র বাদানুবাদ হয়। এরপর ইয়োভ গালান্ত বেরিয়ে গেলে এর প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর প্রতি বেন গাভির আহ্বান জানান তিনি যেন প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে গালান্তকে বরখাস্ত করেন, কারণ বেন গাভির যখনই বক্তব্য দেন তখনই সে স্থান ছেড়ে চলে যান ইয়োভ গালান্ত। গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হাতে ইসরায়েলি সেনারা যখন ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে, তখন গাজা যুদ্ধ পরবর্তী নীতি নিয়ে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় বেশ কয়েকদিন ধরে তীব্র মতবিরোধের খবর আসছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক উপপ্রধান রাম বেন বারাক বলেছেন, চলমান গাজা যুদ্ধে ইসরায়েল হেরে যাচ্ছে। এই যুদ্ধ একদম নিরর্থক। এর সুস্পষ্ট লক্ষ্যে ঘাটতি রয়েছে, যেজন্য আমরা অর্থনৈতিক পতনের শিকার। আমাদের রাষ্ট্র পতনের মুখে রয়েছে। দেশটির সরকারি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের একই এলাকায় বারবার লড়াই করতে হচ্ছে, প্রতিবারই খোয়াতে হচ্ছে নতুন নতুন সেনা। এছাড়া আন্তর্জাতিক মহলেও আমরা বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি যুদ্ধের সফলতা সম্পর্কে হতাশা প্রকাশ করে বলেন, আমাকে একটা জিনিস দেখান যেটাতে আমরা সফল হয়েছে। এর আগে ইজেক ব্রিক নামে ইসরায়েলের সাবেক এক কমান্ডার দেশটির সেনাপ্রধানের সমালোচনা করে বলেছিলেন, হারজি হালেভি গর্তে পড়েছেন। তিনি অনেক আগেই পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়েছেন। ব্রিক বলেন, আমরা এরই মধ্যে হামাসের সঙ্গে যুদ্ধে হেরে গেছি এবং বিশ্বে আমাদের মিত্রদেরও হারাতে বসেছে। ইসরায়েলি মিডিয়া শনিবার জানিয়েছে, হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের পরিবারগুলো তাদের স্বজনদের ফিরিয়ে আনতে অবিলম্বে চুক্তি করার আহ্বান জানিয়েছে। গাজা থেকে ৩ বন্দীর লাশ উদ্ধার করা হয়েছে বলে ইসরায়েল দাবি করার একদিন পর এক বন্দীর বাবা বলেন, যারা এখন বেঁচে আছেন তাদের রক্ষা করার জন্য আমরা যুদ্ধকালীন মন্ত্রিসভার প্রতি আহ্বান জানাচ্ছি। যারা মারা গেছেন তাদেরকেও ফিরিয়ে এনে ইসরায়েলের সমাধিস্থ করতে হবে। এটি করার জন্য চুক্তির বিকল্প নেই। আরেক বন্দীর আত্মীয় নেতানিয়াহুকে অভিযুক্ত করে বলেন, তিনি ইচ্ছাকৃতভাবে হামাসের সঙ্গে মধ্যস্থতাকে বিপন্ন করেছেন, যে কারণে মন্ত্রিসভা তাদের নিয়ে হাল ছেড়ে দিয়েছে। তিনি বলেন, অপহৃতদের মৃত্যুর জন্য নেতানিয়াহু এবং তার সহযোগীরাই দায়ী। আল জাজিরা জানিয়েছে, শনিবার গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ৭ অক্টোবর শুরু হওয়া হামলায় এই পর্যন্ত ৩৫,৩৮৬ ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে ১৫,০০০-এরও বেশি শিশু। খবরে বলা হয়, এই বর্বরতার প্রেক্ষাপটে নাকবা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। ওয়াশিংটনে ইউএস ক্যাপিটাল ভবনের সামনে বিক্ষোভকারীরা গাজায় ইসরায়েলি হামলা অবিলম্বে বন্ধের দাবি জানান। দিবসটি উপলক্ষে বিশাল বিক্ষোভ হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিটের পাশে অবস্থিত হোয়াইট হলে। সেখানে বিক্ষোভকারীরা গণহত্যাকারী ইসরায়েলকে সহযোগিতা বন্ধের জন্য সরকারের প্রতি দাবি জানান। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।